হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত। এই ক্লাসটা এসএসসি ও এইচএসসি বিজ্ঞান শাখার স্টুডেন্টসদের জন্য একটা ইলেকট্রন বিন্যাসের উপর একটা স্পেশাল ক্লাস। কারণ এই একটা ক্লাসে ইলেকট্রন বিন্যাসের এ টু জেড তোমরা শিখতে পারবে এবং ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের যে অবস্থান নির্ণয়, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবে। এছাড়াও দেখা গেছে অনেক সময় কিছু কিছু মৌলের ইলেকট্রন আছে যেগুলি ইলেকট্রন বিন্যাস আছে যেগুলি ব্যতিক্রম দূর। হ্যাঁ, এইগুলি সহ আমি তোমাদেরকে চেষ্টা করবো ইলেকট্রন বিন্যাসটা এ টু জেড ক্লিয়ার করে দেওয়ার এবং ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের যে অবস্থান নির্ণয় সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো একটু দেখতে থাকো। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের যেটা প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে অরবিটাল। কি মনে রাখতে হবে? অরবিটাল। কি কি অরবিটাল? চারটা অরবিটাল, এস পি ডি এফ। ঠিক আছে, টোটাল কয়টা অরবিটাল? এস পি ডি এফ, এই হচ্ছে চারটা অরবিটাল। আর এখানে আমাদের এই যে অরবিটাল গুলি আছে, এই অরবিটাল গুলির ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এস অরবিটালের সর্বোচ্চ কত? 2, পি তে হচ্ছে 6, ডি তে 10, আর এফ এ কত? 14। ঠিক আছে, এফ এ হচ্ছে 14। চারটা অরবিটালের মধ্যে 2 এ থাকবে, এস এ থাকবে সর্বোচ্চ 2টা, পি তে হচ্ছে 6টা, ডি তে হচ্ছে 10টা, আর এফ এ কত? 14। আর একটা কথা তোমাদের বলে নেই, পূর্ণ আর অর্ধপূর্ণ বিষয় এখানে যেহেতু কথা আসবে, এর আগে তোমাদের ক্লিয়ার করে দিতেছি বিষয়টা। যখনই পূর্ণ চিন্তা করবা তখন ডি এর ক্ষেত্রে চিন্তা করো। ডি এর ক্ষেত্রে, যেমন ডি এর ক্ষেত্রে কত পাইলে পূর্ণ হবে? 10 পাইলে পূর্ণ হবে। আর যখনই বলবো অর্ধপূর্ণ তখনই কত? 5। তুমি যদি ডি এর ক্ষেত্রে চিন্তা করো, ডি অরবিটাল, আমি বলবো যে ডি এর মধ্যে 10 পাইলে, 10 এ 10 পাইলে পূর্ণ, আর অর্ধপূর্ণ কত? 5। তো এই দুইটা কেন বললাম পূর্ণ এবং অর্ধপূর্ণ, এই দুইটা কাজে লাগবে একটু পরে। কারণ এই পূর্ণ এবং অর্ধপূর্ণ দিয়ে আমরা ইলেকট্রন ব্যতিক্রম ধর্মে কিছু ইলেকট্রন বিন্যাস আছে, এগুলি ক্লিয়ার করব। কারণ পূর্ণ অপূর্ণ অর্ধপূর্ণর উপরে অনেক কিছু নির্ভর করতেছে। কারণ সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকে। কি বুঝতে পারছো কিনা? বেশি স্থিতিশীল। যেমন পি এর ক্ষেত্রে 6 পাইলে কি হবে? পূর্ণ। আর অর্ধপূর্ণ বললে কত? হ্যাঁ, অর্ধেকটা 3। এই দুইটা অবস্থায় সে বেশি স্থিতিশীল থাকবে। ঠিক আছে, তো যেহেতু ইলেকট্রন বিন্যাসের ফার্স্ট আমরা অরবিটাল সম্পর্কে জানলাম, চারটা অরবিটাল, চারটা অরবিটালের মধ্যে মানগুলি মুখস্থ রাখবা, 2, 6, 10, 14। ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা ফার্স্ট যে কাজটা করব, দেখো যদি এস থেকে শুরু করি, যেহেতু প্রথম অরবিটাল হচ্ছে এস, তো এইভাবে যদি চিন্তা করি 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s। দেখো এসটা আমরা 1 থেকে কি পর্যন্ত? 8 পর্যন্ত লিখলাম, অথবা তুমি 7 পর্যন্ত লিখতে পারো। তো এখানে জাস্ট একটা কাজ করতে পারো, এত বেশি যদিও লাগে না। তো যেহেতু এস অরবিটাল প্রথমের জন্য 0 থেকে একবারে 8 পর্যন্ত লিখছি, ঠিক আছে, তো উপরে একটা বাদ দাও আর নিচে একটা বাদ দাও। এভাবেই তোমরা করলে তোমাদের জন্য সুবিধা হবে। উপরে একটা বাদ দাও, নিচে একটা বাদ দাও। ঠিক আছে, তো যেহেতু এভাবে মনে রাখতে পারো, যেহেতু এস অরবিটাল প্রথম, এই জন্য এসটা 1 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত গেছে? 8 পর্যন্ত বা 7 পর্যন্ত নিতে পারো। আচ্ছা, তো এইভাবে মনে রাখতে পারো, যেহেতু এসটা প্রথম অরবিটাল, এই জন্য এসটা 1 থেকে শুরু হয়েছে। আর পি অরবিটালটা কয় নাম্বারে? সিরিয়ালে 2 নাম্বারে। তো পিটাকে 2 থেকে শুরু করবা, 2p, 3p, 4p, 5p, 6p, 7p। ঠিক আছে, তো দেখো উপরে একটা নিচে একটা বাদ দিছি। পি যেহেতু 2, হ্যাঁ সিরিয়ালে 2 নাম্বারে আছে, এই জন্য 2 থেকে শুরু, 2p, 3p, হ্যাঁ একবারে 7p পর্যন্ত। তো আবার উপরে থেকে একটা বাদ দাও, নিচের থেকে একটা বাদ দাও। ঠিক আছে, উপর থেকে একটা, নিচের থেকে একটা বাদ দাও। তো এটাও যদি আবার উপর নিচ থেকে বাদ দিতে থাকো, একটা একটা করে বাদ দাও। তো দেখো সিরিয়ালে প্রথম হচ্ছে এস, এস 1 এর থেকে শুরু, পি হচ্ছে 2, 2 থেকে শুরু, আর ডি কয় নাম্বার আছে বলো? 3 নাম্বার। তো ডি 3 থেকে শুরু হবে, তাহলে প্রথমটা হবে কি? ডি যেহেতু 3 থেকে শুরু, এইটা হবে 3d, 4s, সরি 3d, 4d, 5d, 6d। দেখছো, ডি 3 নাম্বার, 3 থেকে শুরু, 3d, 4d, 5d, 6d, উপরে একটা নিচে একটা বাদ দিলাম। আবার একটা কাজ করতে পারো, এখানে উপর থেকে একটা বাদ দাও, নিচের থেকে একটা বাদ দাও।
ঠিক আছে, উপর থেকে একটা নিচের দিকে একটা, যদি বাদ দাও তো ডি এর কাজ শেষ। এরপরে কি এফ, এফ কয় নাম্বারে? 4 নাম্বারে। তো এফ এখান থেকে শুরু, 4F 4F 5F। ঠিক আছে, এই হচ্ছে মনে করো বিষয়। আচ্ছা, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো দেখো এস কি করছি, যেহেতু এস প্রথম থেকে শুরু হয়েছে 1 থেকে 8 পর্যন্ত নিলাম, উপর থেকে একটা বাদ, নিচের থেকে একটা বাদ দিলে আমরা পি, পি 2 নাম্বার, এই জন্য 2 থেকে 8 পর্যন্ত। আবার উপর থেকে একটা বাদ, নিচের থেকে একটা বাদ, ডি, ডি কত থেকে শুরু? 3, দেখো 3 নাম্বারে 3 থেকে 8 পর্যন্ত। তারপরে এফ, উপর থেকে একটা বাদ, নিচের থেকে একটা বাদ, এফ যেহেতু সিরিয়ালে 4 নাম্বারে 4 থেকে। ঠিক আছে, এখন যে কাজটা করবা, এইভাবে একটা দাগ টানতে পারো। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এইভাবে করলে সুবিধা হবে। আচ্ছা, একটু দেখো, জাস্ট একটু দেখো তাহলে। এইখানে জাস্ট আমি যদি এইভাবে চিন্তা করি, এই দিকে চিন্তা করবো, তো এখন যে কাজটা করবা, দেখো যে এই দিক থেকে চিন্তা করো, প্রথম 1s 2s 2p 3s, তারপরে আবার এই দিক থেকে 3p 4s। যদি আমি এইভাবে একটু লিখতে থাকি, কি আসবে দেখো, 1s, তারপরে কি 2s 2s, তারপরে কি 1s 2s, তারপরে 2p 2p 3s 2p 2p 3s, তারপরে কি হবে 3p 4s 3p 4s 3p 4s, তারপরে 3d 4p 3d 4p। ঠিক আছে, 3d 4p 5s 5s। এইভাবে দেখো, যদি লিখতে দেখো 5s, তারপরে 4d 5p 5s এর পরে কি হবে 4d 5p 4d 5p 4d 5p 6s 6s। ঠিক আছে, তো এই পর্যন্ত চলে, এর বেশি তো আসলে লাগে না ইলেকট্রন বিন্যাস। এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত আসলেই চলবে, এর বেশি লাগবে না। তো এইখানে আমাদের দেখো, যদি সিরিয়াল লেখো, প্রথম 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s, এই হচ্ছে অবস্থা, তাই না? তো এইখানে যে কাজটা করবা, তোমরা সবাই জানো এস এর সর্বোচ্চ মান 2, এস এর 2, পি এর 6, এস এর 2, পি এর 6, এস এর 2, ডি এর 10, পি এর 6, এস এর 2, ডি এর 10, পি এর 6, এস এর 2। ঠিক আছে না? এইভাবে জাস্ট লিখে দিলাম। ঠিক আছে, তো এইটাকে আসলে অনেকের মনে থাকে না, অনেকে যদি মুখস্থ কেউ মনে না রাখতে পারে, তাদের জন্য একটা হচ্ছে এইভাবে মনে রাখতে পারো। যাদের এইভাবে মনে থাকবে না, এরা মনে রাখতে পারো এস এস পি এস পি এস। কেউ মনে রাখবা এস এস পি এস পি এস, ডিপিএস ডিপিএস। ঠিক আছে, ডিপিএস ডিপিএস মাথায় থাকবে, এইভাবে মাথায় রাখতে পারো। এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস, এইভাবেও মনে রাখতে পারো। ঠিক আছে, আবার বলতেছি, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারবো, যদি আমাদের এইভাবে সিরিয়ালি মনে না থাকে। তবে এই পর্যন্ত, এই যে 3D পর্যন্ত, মানে 30 পর্যন্ত মুখস্থ থাকলেই চলে মোটামুটি ভাবে। এসএসসি লেভেলে 30 পর্যন্ত আসে, তবে এইচএসসি তে আরো বেশি লাগবে। তো
তোমরা মোটামুটি ভাবে এই যে 6s পর্যন্ত যদি সিরিয়ালে লিখতে পারো তাইলেই হইলো। চেষ্টা করবা মুখস্থ রাখার, যদি মনে না থাকে এবার মনে রাখবা এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, অথবা এভাবে মনে রাখতে পারো শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, হ্যাঁ শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো। কি মজা না? শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এভাবে মনে রাখা যাবে। তো এইখানে এইভাবে সিরিয়ালি এটা একটু মাথায় রাখবা। তবে এটা এভাবেই লিখবা, এই পর্যন্ত যদি লিখতে পারো, হ্যাঁ মুখস্থ যদি করা যায় করে ফেলবা। আর এখানে একটু চেঞ্জ করতে হবে, যখন ইলেকট্রোমিনাসটা আমরা লিখবো তখন দেখো এটা কিন্তু তৃতীয় শক্তি স্তর, এটাও তৃতীয়, কিন্তু দেখো এখানে 4s আবার 3d, তার মানে তৃতীয় সমশক্তি যেগুলি তৃতীয় তৃতীয় তৃতীয়, এটা আগে এসে পড়বে। এখানে এইটা আমাকে একটু মনে রাখতে হবে, কোনটা আগে এসে পড়বে। দেখো এখানে জাস্ট 3d আগে এসে পড়বে আর 4s টা পরে চলে যাবে। এখানেও সেম, 4d আগে এসে পড়বে, বিষয়টা হচ্ছে 3d এসে পড়বে 4s এর জায়গায়, 4s 3d এর জায়গায়। এখানে 4d এসে পড়বে 5s এর জায়গায়, 5s কার জায়গায়? 4d এর জায়গায়। কারণ কি? কারণ 3d আগে আসলে এই তৃতীয় শক্তি স্তরের গুলি একসাথে থাকবে, আর 4s পরে গেলে চতুর্থ শক্তি স্তরের গুলি একসাথে। এখানেও সেম, 4d আগে এসে পড়বে, 5s টা পরে। তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তখন কি আসে দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু পরিবর্তন হবে না। এইখানে আইসা পরিবর্তন হবে। দেখো 3d আগে লিখবা, 3d10 সাথে কি 3d10 কিন্তু আগে এসে পড়ছে, রাইট? 4s2 টা পরে, এরপরে কি 4p6। আচ্ছা 3d আগে 4s পরে, এখানে 4p6, এরপর দেখো কোনটা আগে আসবে? 4d আগে এসে পড়বে, 4d10 আগে এসে পড়ছে, 5s2 টা পরে, 4d আগে আসবে, 5s পরে। এইখানে দেখো কি থাকবে, 5p6, 6s2। ঠিক আছে, এইটা এইভাবে শেষ পর্যন্ত আমরা কিন্তু মনে রাখবো। ঠিক আছে, এইভাবে আমরা মাথায় রাখবো। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোমিনাস। এই পর্যন্ত যদি পারো মুখস্থ রাখো, আর যদি আরো বড় হয় এগুলিও মুখস্থ রাখা যাবে, তাই না? সিস্টেমে আমরা মনে রাখতে পারবো। এইখানে দেখো ইলেকট্রন বিন্যাস, এই হচ্ছে বিষয় ইলেকট্রন বিন্যাসের। এখন আমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো, মানে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবো। 3টা রুলস আছে, হ্যাঁ মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার জন্য, বিশেষ করে গ্রুপের জন্য 3টা রুলস আছে। গ্রুপগুলি কিভাবে বের করতে হয় আমি একটু বলে দিতেছি। 1 নম্বর রুলসটা হচ্ছে, যদি দেখো এস অরবিটালের পরে পি নাই, এস অরবিটালের আগে ডি নাই, ভালো করে বুঝছো। যদি দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে এস এর পরে পি অরবিটাল নাই, এস এর আগে ডি অরবিটাল নাই, তার মানে এস এ যদি 1 থাকে এই ক্ষেত্রে একই গ্রুপ হবে। এস এর পাওয়ার যদি 1 থাকে একই হবে, S1 হইলে একই গ্রুপ। আর যদি এস এর পাওয়ার 2 হয় মানে S2 হয়, এই ক্ষেত্রে S2 গ্রুপ হবে। দুইটাই রাইট। কখন হবে এটা? যদি এস এর, একটু ভালো করে বুঝো, যদি এস এর পরে পি না থাকে, এস এর আগে ডি না থাকে, এস এ 1 থাকলে একই গ্রুপ হবে, এস এর পাওয়ার 2 থাকলে 2 গ্রুপ, এর বাইরে তো আর এস এ থাকার সুযোগ নাই। এটা একটা রুলস। আর 3 যেটা একটু মনে রাখবা তোমরা এখানে 2 যে যদি এস অরবিটালের পরে কি অরবিটাল থাকে? পি। তো এস এর পরে যদি পি থাকে সেই ক্ষেত্রে এস এবং পি যোগ করার পরেও এক্সট্রা কত যোগ করতে হবে? 10। তখন এটার গ্রুপ বের হবে। যদি এস এর পরে পি অরবিটাল থাকে, একটু ভালো করে বুঝো, যদি এস এর পরে পি, এস এর আগে ডি না থাকে, এস এ 1 থাকলে একই গ্রুপ, 2 থাকলে 2 গ্রুপ। আর 2 নম্বর রুলস হচ্ছে, এস এর পরে যদি কি অরবিটাল থাকে পি, এস এর পরে পি থাকলে এস আর পি যোগ করে এক্সট্রা কত যোগ করতে হবে? 10। তখন তুমি গ্রুপটা পাইবা। আর তৃতীয় আরেকটা রুলস হচ্ছে, যদি এস এর আগে কি থাকে বলো? দেখো এস এর পরে যদি পি থাকে শুধু, তাহলে এক্সট্রা 10 যোগ, গ্রুপ বের হবে। এস এর আগে যদি ডি থাকে তো এস আর ডি যোগ করলে কি বের হবে? গ্রুপ। এই 3টা রুলস একটু মনে রাখতে হবে। তাহলে আমরা যদি মনে রাখতে পারি ইলেকট্রন বিন্যাসটা, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের যে অবস্থান নির্ণয়, এটা আমাদের কাছে একবারে পানির মতো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে থাকো। আচ্ছা, তো এইখানে আমরা যে অংশটুকু লিখলাম এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এটা ছাড়া আবার আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। ঠিক আছে, তো এই যে এই পর্যন্ত
3D10 4s2 সিরিয়ালে, হ্যাঁ, এই পর্যন্ত 30 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, যে এই পর্যন্ত 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 3d10 4s2 এই পর্যন্ত 30 পর্যন্ত কিন্তু বেশি কাজে লাগবে, টাটায় মুখস্থ করবে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত লাগবে। আর এছাড়াও দেখো এরপরে 4s2 4s2 4p6 4d10 4p6 4d10 4p6 4d10 এরপরে হচ্ছে তোমার 5s2 5p6 6s2 5s2 5p6, হ্যাঁ, 5s2 5p6, ঠিক আছে, এই পর্যন্ত আপাতত মনে রাখো। তবে এই 30 পর্যন্ত এটা মুখস্থ রাখতেই হবে, 30 পর্যন্ত, ঠিক আছে। তো আমরা দেখো এখন ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যদি পর্যায় সারণীতে মৌলের অবস্থান আমরা নির্ণয় করি, দেখো প্রথম যে রুলসটা ছিল, প্রত্যেকটা রুলসের জন্য একটা একটা করে আমরা দেখাবো। দেখো প্রত্যেকটার জন্য দুইটা করে। প্রথম রুলস 1 কি ছিল, যে এস এর পরে যদি পি অরবিটাল না থাকে, আর এস এর আগে যদি কি অরবিটাল, এস এর পরে হচ্ছে পি, আর এস এর আগে হচ্ছে যদি ডি অরবিটাল না থাকে, এস এ যা থাকবে তাই গ্রুপ, এস এ এক থাকলে একই গ্রুপ, দুই থাকলে দুই গ্রুপ। দেখো আমি উদাহরণ হিসাবে আগে সোডিয়ামকে নিতে পারি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো যদি ইলেকট্রন বিন্যাস করো 2 4 আর 6 10 10 এই পর্যন্ত আগে যাও, 1s2 2s2 2p6 1s2 2s2 2p6 এই হচ্ছে 10। তো এরপর এটা কি 3s2, যদি 3s2 দেও এই পর্যন্ত 10 হয়ে গেছে। যদি আমি 3s2 দেই তো আমার কত হয়ে যাবে, 12। আমার তো 12 দরকার নেই, সোডিয়ামের ক্ষেত্রে কত প্রয়োজন, 11। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেহেতু 3s2 দেওয়া যায় কিন্তু আমি 3s কি দিব 1, ঠিক আছে। তো এই হচ্ছে 11। তো এখানে আমরা পর্যায় সারণীতে যখন এটার পর্যায় এবং গ্রুপটা বের করব, পর্যায় সারণীতে মৌলের কি নির্ণয়, অবস্থান নির্ণয় মানে কি, পর্যায় এবং গ্রুপটা বের করা, কত নাম্বার পর্যায়ে আছে কত নাম্বার গ্রুপে আছে এইটা বের করা, এই তো। তো দেখো পর্যায় কি, শেষ শক্তি স্তর কোনটা, তৃতীয়, এটার পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়। তো গ্রুপটা নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। গ্রুপ নিয়ে যখন কাজ করো তুমি দেখো তো আমি কি বলছি, যে এস এর পরে পি আছে কিনা, তুমি দেখো তো এস এর পরে কি পি আছে, নাই তো। এক নম্বর রুলস হচ্ছে এস এর পরে পি আছে কিনা, এস এর পরে পি আছে, নাই। এস এর আগে ডি আছে, এস এর আগে ডি নাই, তার মানে এস এর পরে যদি পি অরবিটাল না থাকে, এস এর আগে ডি না থাকে, এস এ এক থাকলে একই গ্রুপ, দুই থাকলে দুই, বুঝতে পারছো কিনা। এস এর পরে দেখো পি নাই, এস এর আগে ডি আছে, নাই, তার মানে এস এ কত আছে, এক। তো গ্রুপ হবে কি, এস এ এক থাকলে গ্রুপ এক কি হবে, দুই থাকলে গ্রুপ দুই। এই হচ্ছে একটা। এছাড়া একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, পারমাণবিক সংখ্যা 12। তো এটা যদি ইলেকট্রন বিন্যাসটা করো কি হবে, 1s2 2s2 2p6 10 3s2 3s2 পর্যন্ত, এই হচ্ছে 12। তো এটার পর্যায় এবং গ্রুপ যখন নির্ণয় করব, এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের 1 নম্বর গ্রুপের মৌল, এই তো। আর এইটার ক্ষেত্রে দেখো পর্যায়টা কত, পর্যায়টা কত, তৃতীয়, শেষ শক্তি স্তরটা তৃতীয়, তৃতীয় পর্যায়ের। আচ্ছা, তৃতীয় পর্যায়ের। আর গ্রুপটা কত, গ্রুপের ক্ষেত্রে এখানে চিন্তা করে দেখো, তোমরা একটু দেখো এস যে অরবিটালটা আছে এটার পরে কি পি আছে, এস এর পরে কি পি আছে, না তো। দেখো রুলস 1 এর আমি দুইটা নিয়ম দিয়ে যাচ্ছি, এস এর পরে পি নাই, কিন্তু এস এর পরে পি নাই, এস এর আগে ডি আছে, নাই তো। এস এর পরে পিও নাই, এস এর আগে ডিও নাই, তার মানে এস এর মধ্যে কত আছে, দুই, দুই থাকলে গ্রুপ দুই, বুঝতে পারছো।
তার মানে এস এর পরে পি, এস এর আগে ডি না থাকলে, এস এর মধ্যে এক থাকলে একই গ্রুপ হবে, এস এর মধ্যে দুই থাকলে দুই গ্রুপ। এই হচ্ছে রুলস 1। আর রুলস 2টা হচ্ছে তোমার যদি এস এর পরে কি অরবিটাল থাকে বলো, পি থাকে, তাহলে এস এবং পি যোগ করে এক্সট্রা কত যোগ করতে হবে, 10। এটা হচ্ছে রুলস 2, যে এস এর পরে যদি পি অরবিটাল থাকে, এস আর পি যোগ করেও এক্সট্রা কত যোগ করতে হবে, 10, তখন তুমি গ্রুপটা পাবে। একটু দেখো, যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7। তো এটা ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2, 2 এর 2 4, আর এরপর হচ্ছে 2p, 2 এর 2 4, 7 যাওয়ার জন্য আর কি দিবা, 3। তো 4 আর 3 কত, 7। কি বুঝতে পারছো কিনা? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে টোটালি 4 আর 3 কত, 7। তো এইটার যদি আমি পর্যায় নির্ণয় করতে চাই এবং সাথে যদি গ্রুপটা নির্ণয় করতে চাই, পর্যায় কি হবে একটু দেখো। এর শেষ শক্তি স্তর কোনটা, দ্বিতীয়, তো এটার পর্যায় হচ্ছে দ্বিতীয়। গ্রুপটা যখন বের করবা, পর্যায় বের করা সহজ। গ্রুপের ক্ষেত্রে দেখো এস এর পরে পি আছে কিনা, এখন একটু দেখো তো এস এর পরে পি আছে কিনা। এই যে দেখো এস এর পরে কি আছে, পি। তো এস এর পরে যদি কি থাকে, পি থাকে, এস এর সাথে পি, দেখো এস আর পি যোগ করে এক্সট্রা কত যোগ করতে হবে, 10। এইখানে তাহলে আমরা যে কাজটা করব, এস এর পরে পি আছে, দেখো এই যে এস এর পরে পি, তাহলে এস আর পি যোগ করবো, এস আর পি যোগ করো 2, এস আর পি যোগ করলে 2 আর 3 যোগ করলে কত, 5, আরো এক্সট্রা 10। তো এস এর পরে পি থাকলে এস আর পি যোগ করবা, 2 আর 3 5, 5 আর 10 কত, 15। এটা হচ্ছে 15, নাইট্রোজেন হচ্ছে 15 নং গ্রুপের, দ্বিতীয় পর্যায়ের 15 নং গ্রুপের মৌল। কি বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই রুলস 2। মনে করো ফসফরাস, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, 15, রাইট? তো এটার ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 1s2 2s2 2p6, এই হচ্ছে 10, 3s2, এই যে দেখো 3s2 12, আর হচ্ছে 3 লাগবে 15 হওয়ার জন্য, তার মানে 3p6 না 3p3 দিবা, আর 3 হইলে 15, 10 12 আর 3 15। তো এটার যে পর্যায়, এবং আমরা যদি কি বের করতে চাই, পর্যায় এবং গ্রুপটা বের করতে চাই, কি হবে একটু দেখো। এটার পর্যায় এবং গ্রুপ যদি আমরা বের করতে চাই, পর্যায়ের ক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে, দেখো এটা কোন পর্যায়ে, শেষ শক্তি স্তরটা তৃতীয় পর্যায়ে। কিন্তু দেখো এস এর পরে কি আছে, পি, এই যে এস অরবিটালের পরে পি, যখনই এস এর পরে পি থাকবে এস আর পি যোগ করে 10 যোগ করতে হবে। এস এর পরে যেহেতু পি আছে, এস এর 2, পি এর 3, 2 এর 3 কত, 5, 5 আর এক্সট্রা 10, 5 আর 10 কত, 15। এটাও 15 নম্বর গ্রুপের সদস্য। ঠিক আছে? তো নাইট্রোজেন বলো, ফসফরাস বলো, এইগুলি হচ্ছে রুলস 2 মানে, মানে 2 বলতে গেলে কি, এস এর পরে যদি পি অরবিটাল থাকে এক্সট্রা 10 যোগ করতে হয়, তখন আমরা গ্রুপটা পাবো। ঠিক আছে? তো আরেকটা রুলস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার যখন দেখবা এস অরবিটালের আগে কি অরবিটাল আছে, ডি, তখন যে কাজটা করতে হবে যে এস এবং ডি যোগ করলেই তুমি গ্রুপটা পাবে। এস অরবিটালের আগে যদি কি থাকে, ডি থাকে, যেমন স্ক্যান্ডিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। তো কি করবো একটু দেখো, ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 3d 4s। এইখানে দেখো তো অলরেডি কত হয়েছে এই পর্যন্ত, অলরেডি এই পর্যন্ত 18 হয়ে গেছে। তো 21 হওয়ার জন্য আর কত লাগবে, 3। তো 3টা কাকে দিবা, এস কে দিয়ে দিবা 2টা, কারণ এস 2 দিলে পূর্ণ হবে, আর ডি কে দিবা 1টা। ডি কি হবে, অর্ধপূর্ণ হবে। সরি, ডি অর্ধপূর্ণ হবে না, অপূর্ণই থাকবে, কারণ ডি এর অর্ধপূর্ণ করতে গেলে 5টা দিতে হবে, কারণ ডি এর সর্বোচ্চ মান 10,
10 দিলে পূর্ণ, 5 দিলে কি অর্ধপূর্ণ, রাইট? তো 18 হয়েছে, তো 21 হওয়ার জন্য 3 লাগবে। 3 এর মধ্যে 2টা কারে দিবা, 2 দিবা হচ্ছে এস এর, আর ডি কে দিবা কত 1, এই হচ্ছে 3। তো এটা যদি আমরা কি বের করতে চাই, পর্যায় এবং গ্রুপ, দেখো তো পর্যায় কত, শেষ শক্তি স্তরটা কত 4, চতুর্থ পর্যায়। গ্রুপ কত, এস এর আগে ডি আছে কিনা দেখো, এস এর আগে ডি আছে, তো এস এর আগে ডি থাকলে 2টা যোগ করলেই হবে। এস এর আগে যেহেতু ডি আছে 2টা যোগ করো, 2 আর 1 কত, এস এর হচ্ছে 2 আর ডি এর 1, 2টা যোগ করলে 3, এই হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3 মেনটেন করছে। অথবা তুমি যদি টাইটেনিয়াম করো, টাইটেনিয়াম পারমাণবিক সংখ্যা কত 22, এটার ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই পর্যন্ত 18 নিতেই হবে আগে। নেওয়ার পরে যেটা করবা, একটা দিবা 3d, আর একটা হচ্ছে 4s। দেখো অলরেডি 18 হয়ে গেছে, 22 যাওয়ার জন্য আর কত দরকার, 4। 4 দরকার হলে এস কে দিবা 2 আর ডি কে দিবা 2, এই হচ্ছে 4। তাহলে এস কে পূর্ণ করার পরে ডি। তো এখানে যদি আমরা পর্যায় বের করতে চাই, পর্যায় এবং গ্রুপ যদি বের করতে চাই, এই ক্ষেত্রে দেখো যেটা করবা, পর্যায় কি শেষ শক্তি স্তরটা কত 4, এখানে এটা হচ্ছে চতুর্থ পর্যায়। আর গ্রুপটা কিভাবে বের করবা, গ্রুপ হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখো, এস এর আগে কি আছে ডি, দেখো এই যে এস এর আগে ডি, এস এর আগে যদি ডি থাকে জাস্ট এস আর ডি কি করবা যোগ, যেহেতু এস এর আগে কি আছে ডি, 2টা যোগ করে দাও, এস এবং ডি যদি যোগ করো 2 আর 2 কত 4, তাহলে এটা গ্রুপ হচ্ছে 4। টাইটানিয়াম কত নাম্বার গ্রুপে আছে, 4 নাম্বার গ্রুপের চতুর্থ পর্যায়ের। স্ক্যান্ডিয়াম 3 নাম্বার গ্রুপের চতুর্থ পর্যায়ের মূল। ঠিক আছে, এইভাবে 3টা রুলস দিয়ে দেখো আগে দেখাইছি যে কিভাবে প্রথম রুলসটা হচ্ছে এস এর পরে পি না থাকলে, এস এর আগে ডি না থাকলে এস এ যা থাকবে তাই। আর দ্বিতীয় রুলসটা ছিল এস এর পরে পি থাকলে এস আর পি যোগ করে এক্সট্রা 10 যোগ। আর তৃতীয়টা হচ্ছে এস এর আগে ডি থাকলে এস আর ডি যোগ করলে আমরা কি পাওয়া যাবো, গ্রুপ পাওয়া যাবো। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের। তবে এর ছাড়াও কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আসে, প্রচুর আসে ব্যতিক্রম। দেখো ব্যতিক্রম ধর্মী 2টা ইলেকট্রন বিন্যাস যদি আমরা চিন্তা করি এখানে, এর মধ্যে একটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, ঠিক আছে? তো এটার ইলেকট্রন বিন্যাস যদি করো কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, ঠিক আছে? তো এখানে কত হইতে হবে, 24 হইতে হবে ক্রোমিয়াম। এই পর্যন্ত অলরেডি কত হয়ে গেছে বলো, 18। তো এখন প্রশ্ন আছে যেটা 18 হয়ে গেছে, তো আমার আর বাকি আছে কত, 6। 6 এর মধ্যে কি ডি কে 6টা দিব, নাকি এস কে 2টা দিব, ডি কে 4টা দিব? এই হচ্ছে বিষয়। এখানে আমাদের যে কাজটা করতে হবে, স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাসের নিয়ম হচ্ছে আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর। সেক্ষেত্রে কি করতে হয়, এইটুকু যেহেতু 18, 24 গেলে 6টা লাগে, তো এস এস যেহেতু নিম্ন শক্তি, এস কে আগে 2টা দিয়ে ডি কে 4টা দিতে হয়, স্বাভাবিক নিয়মে আর কি। আগে নিম্ন শক্তি স্তর সম্পূর্ণ করে তারপরে উচ্চ শক্তি স্তর আসতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এখানে আসলে 3D 4S এই দুটার মধ্যে কোনটা নিম্ন শক্তি কোনটা উচ্চ শক্তি, এটা আমরা কি সূত্র দিয়ে জানি, 3D এর ক্ষেত্রে আমরা বের করতে পারবো, 4S এর ক্ষেত্রে আমরা বের করতে পারবো। দেখো একটা অরবিটালের শক্তি বের করার সূত্র হচ্ছে n+l। অরবিটালের শক্তি বের করার সূত্র কি, n+l। দেখো এইখানে n এর মান কত, n এর মান হচ্ছে এই দুটার মধ্যে কোনটা নিম্ন শক্তি কোনটা উচ্চ শক্তির অরবিটাল। এখানে n এর মান হচ্ছে 3, তৃতীয় শক্তি স্তর। আর l এর মান ডি এর জন্য 2, 3 আর 2 কত 5। এইটার শক্তি হচ্ছে কত, এটা আসছে 3D আসছে 5। আর এইখানে দেখো 4S এর ক্ষেত্রে n+l, n এর মান কত 4, আর l এর মান s এর জন্য হচ্ছে 0। n এর মান কিন্তু 4, l এর মান s এর জন্য 0, ফাইনালি এটা কি আসছে 4। তো এখানে আমরা বুঝতে পারছি কি যে 3D এর শক্তি 4S থেকে বেশি, তার মানে 3D হচ্ছে উচ্চ শক্তির, 4S হচ্ছে নিম্ন শক্তির। তার মানে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে যাওয়ার কথা, যেহেতু 6টা বাকি আছে, এস আগে দেওয়ার দরকার, কারণ এস হচ্ছে নিম্ন শক্তির।
ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালকে সম্পূর্ণ করার পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালকে পূর্ণ করবে। বিষয়টা হচ্ছে এমন। তো এখানে আগে 4s এ যাওয়ার কথা, তো 4s এ তো 2টা নেওয়ার কথা, তারপর 3d তে কয়টা যাওয়ার কথা, 4টা, কারণ এখানে 2টা দিলে এখানে 4, তো 6 হয়ে যাবে, 24 হবে। কিন্তু বিষয়টা কিন্তু তা হয় না। এই যে আমরা প্রথম দিকে বলছিলাম পূর্ণ অপূর্ণ, অর্ধপূর্ণ বিষয়টা, পূর্ণ এবং অর্ধপূর্ণ বিষয়টাকে এখানে, এই জন্য এটা ব্যতিক্রম। পূর্ণ এবং অর্ধপূর্ণটাকে একটু কাজে লাগাইতে হবে, বেসিকটা। একটু দেখো তো, ডি কত পাইলে পূর্ণ হয়? আমরা সবাই জানি ডি এর সর্বোচ্চ মান হচ্ছে কত? 10। 10 পাইলে পূর্ণ, আর 5 পাইলে কি? অর্ধপূর্ণ। আর এস এর সর্বোচ্চ মান হয়েছে 2। 2 পাইলে পূর্ণ, 1 পাইলে হচ্ছে অর্ধপূর্ণ। তো এখানে আমরা একটা কাজ করলে কেমন হয়? যেহেতু 6টা বাকি আছে, ডি কে যদি দেখো, ডি এর মধ্যে যদি 10টা দিতা, ডি কি হইতো? পূর্ণ, কারণ ডি এর সর্বোচ্চ মান 10, পূর্ণ হইতো। ডি কে যদি 5টা দিতা, কি হইতো? অর্ধপূর্ণ হইতো। তাহলে এখানে আমরা ডি কে যদি 5টা দিয়ে দিই, ডি কে যদি কয়টা দিই? 5টা দিই, ডি কি হয়ে যাবে বলো? অর্ধপূর্ণ হবে। আর এস এর, তাহলে 6টার মধ্যে যদি ডি কে 5টা দাও, তো এস এ কয়টা দিবা? একটা। এইটা হচ্ছে এই একটু ব্যতিক্রম, কারণ ডি কে যদি তুমি 5টা দাও, তো এখানে আগে কি করছিলা তোমরা? এখানে আগে কি করছিলা দেখো, 6টার মধ্যে এস কে দিছিলা 2টা, ডি কে 4টা। এটা স্বাভাবিক নিয়ম ছিল, আগে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে যাবে, তারপর উচ্চ শক্তি স্তরে। কিন্তু যেহেতু এটা ব্যতিক্রম, কারণ ডি কে আমাদের, যেহেতু ডি 6টা আছে মোট, কারণ 18 হয়ে গেছে, 24 হওয়ার জন্য 6টা ইলেকট্রন অবশিষ্ট আছে। এখানে ডি কে যদি আমরা 5 দেই, সেক্ষেত্রে ডি অরবিটালটা কি হবে? অর্ধপূর্ণ। কাউকে তো কোন একটা অরবিটালকে যদি আমরা অর্ধপূর্ণ বা পূর্ণ করতে পারি, সেটা বেশি স্থিতিশীল হয়। এই জন্য আমরা ডি কে 5টা দিছি। তো 6টার মধ্যে ডি কে 5টা দিলে এস কে করে দিবে একটা, এস কে একটা দিলে সমস্যা নেই, কারণ এস এ একটা দিলে কি হয়? অর্ধপূর্ণ। তো এইখানে 5 আর এখানে 1 দিলে কি হয়েছে? ডি অর্ধপূর্ণ হয়েছে, এস অর্ধপূর্ণ। এটা আগের অবস্থার চেয়ে এই অবস্থাটা বেশি স্থিতিশীল, মানে এদের স্থায়িত্ব বেশি। এটাই গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। তো এখানে যে পর্যায় এবং গ্রুপটা যখন বের করবা, পর্যায় দেখো, শেষ শক্তি স্তর 4, চতুর্থ পর্যায়। গ্রুপ কি হবে? এস এর আগে যদি ডি থাকে, কয় নাম্বার রুলস? 3 নাম্বার রুলস। যদি এস এর আগে ডি থাকে, এস এর আগে ডি থাকলে এস আর ডি যোগ 5 আর রেখে কত? 6, গ্রুপ নাম্বার 6। এই হচ্ছে ক্রোমিয়াম, একটা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম এটা, এই জন্য এটা বেশি আসে। এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা মনে রাখবা, আরেকটা আসে, সেটা হচ্ছে কপার। 29 ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2, 2s2, 2p6, 10, 3s2, 3p6, 18, 3d, 4s। তো এই পর্যন্ত অলরেডি কত হয়ে গেছে দেখো, এই পর্যন্ত অলরেডি 18 হয়ে গেছে। কিন্তু তো 18 থেকে 29-এ আসলে কত কম আছে বলো? 11। তো 11 কম থাকলে কি হবে? আগে তুমি যদি স্বাভাবিক নিয়মে দিতা, আগে এস এ দিতা, যেহেতু এস নিম্ন শক্তির, এস এ 2টা দিতা, 11টার মধ্যে এস এ যদি 2টা দিতা, 9টা কোথায় দিতা? দিতা। এটা স্বাভাবিক ভাবে করলে এটা হইতো। কিন্তু এখানে যেহেতু পূর্ণ এবং অর্ধপূর্ণ বিষয়টা আসছে, দেখো ডি তে কয়টা দেওয়া হয়েছে? 9টা। কিন্তু যদি তুমি ডি কে কত দিতা? 10টা দিতা, ডি কি হইতো? ডি অরবিটাল পূর্ণ হইতো। আর এস এ 2টা জায়গার মধ্যে একটা হইতো, তখন এস পূর্ণ থেকে অর্ধপূর্ণ হইতো, আর ডি অপূর্ণ থেকে কি হয়ে যেত? পূর্ণ হয়ে যেত। এইখানে এই জন্য আমরা ডি কে কি করার চেষ্টা করব? ডি যেহেতু এখানে টোটাল 11টা আছে, ডি কে আমরা 10টা দিব, কারণ ডি কে 10 দিলে ডি কি হবে বলো? পূর্ণ হবে। আর এস কে যেহেতু 10টার মধ্যে ডি কে 10টা দিছো, তো এস কে একটা দিবা। এই হচ্ছে এস। এস এর ক্ষেত্রে ডি কে 10টা দিছো, এস কে একটা, 10 আর 1 11। এতে কি হয়েছে দেখো, ডি পূর্ণ হয়েছে, এস টা কি হয়েছে? অর্ধপূর্ণ। এটা আগের যে অবস্থা ছিল, এই অবস্থার চেয়ে এটা অনেক বেশি স্টেবল, এদের স্থায়িত্ব বেশি, স্থিতিশীলতা বেশি। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আর এখন যদি এদের পর্যায় এবং গ্রুপটা দেখায় দাও, পর্যায় কত, শেষ শক্তি স্তরটা কত দেখো? চতুর্থ। তার মানে পর্যায় হচ্ছে চতুর্থ। আর যদি গ্রুপটা চিন্তা করো, গ্রুপের বিষয়ে যদি কথা বলতে হয়, তো দেখতে হবে এস এর আগে কি আছে? ডি আছে। এস এর আগে ডি থাকলে 3 নাম্বার রুলস, এস এর আগে ডি থাকলে ডি এ যোগ করতে হবে। এস এর আগে ডি থাকলে 2টা যোগ করো, 10 আর 1 কত? 11। তার মানে কপার
4 নম্বর পর্যায়ে 11 নং গ্রুপের মৌল ক্রোমিয়াম, 4 নম্বর পর্যায়ে 6 নং গ্রুপের মৌল। এই হচ্ছে তোমার ফাইনালি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা। এটুকু যাদের মাথায় আছে এরা কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এদের পেস লাগার কথা না, এরা কিন্তু এদের যেহেতু এইটুকু অংশ যদি তোমার মাথায় থাকে যে কোনো, হ্যাঁ দেখা গেছে আমি হয়তো 30 এর ভিতরের মৌলগুলি ইলেকট্রন বিন্যাস করছি, তোমরা এর পরের গুলিও করতে পারবা। হ্যাঁ, এই ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, যদি মনোযোগ সহকারে দিয়ে বোঝার চেষ্টা করো, এটা আমার দীর্ঘ বিশ্বাস যে তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।